শুক্রবারও আমরা একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে। ফলে আওয়ামী লীগের বিচারের দাবিতে আমরা সবসময় মাঠে সোচ্চার এবং সরব ভূমিকা পালন করেছি। ইতিপূর্বে ঢাকার বিভিন্ন পয়েন্টে যেখানে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা অত্যন্ত সংগঠিতভাবে আওয়ামী ফ্যাসিবাদীদেরকে প্রতিহত করেছে, সেই সকল পয়েন্টে আমরা আওয়ামী লীগের বিচার দাবি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু আমরা রাজপথে সরব ভূমিকা পালন করেছি। এছাড়াও আমরা বারবার বলেছি আমরা নীতিগতভাবে এখন পর্যন্ত গণপরিষদ যে নির্বাচন, যেটার মাধ্যমে আমরা একটা নতুন কনস্টিটিউশন করব, নতুন একটা সংবিধান করব, সেটার দাবিতে আমরা মাঠে সোচ্চার রয়েছি। কারণ কিছুক্ষণ আগেও আমি যেমনটা বলেছিলাম যে কনস্টিটিউশনে যদি আমরা হাত দিতে না পারি, কনস্টিটিউশনাল যে সকল যেমন কিছুক্ষণ আগে আপনি সংবিধান সংশোধনের একটা পদ্ধতির কথা বললেন, যেখানে আমরা যেহেতু বলেছি একটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের কথা আমরা বলেছি, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের কথাটা প্রায় লুপ্ত হয়ে গেছে। বাট সংবিধান পরিবর্তন মানে তো সংবিধান ইজ আ কন্ট্রাক্ট বিটুইন দ্য স্টেট অ্যান্ড সিটিজেন, নাগরিক এবং রাষ্ট্রের মাঝে একটা কন্ট্রাক্ট। তো এইটার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কেবলমাত্র সংসদের 2/3 মানুষ বলে বসে বসে ঠিক করবে, এটা আমরা মনে করি যে সংবিধান সংশোধন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, এটা হলো টোটাল জনগণের এজেন্ডা। অফকোর্স। তো ফলে সংবিধান যখন আপনি সংশোধন করবেন তখন আমরা সেখানে উল্লেখ করেছি সংসদের 2/3 ইভেন সম্মতি থাকলেও সেটা গণভোটে যেতে হবে। গণভোটে গিয়ে মানুষ ডিসাইড করবে যে ওয়েদার আমরা এটাকে এভাবে পরিবর্তন করব কিনা। তো এই সকল জায়গাগুলোতে যদি আপনি কনস্টিটিউশনাল যদি সংস্কারগুলো করতে না পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা যেমনটা বলেছিলাম আমরা ভালো কোনো ফিউচার দেখতে পাচ্ছি না। তবে এটা সত্য যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যেহেতু নির্বাচনমুখী এক ধরনের চাপ আছে, যেমন ইসির ক্ষেত্রেও সেটা হয়েছে যে একটা ইলেকশন রিফর্ম কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু সেটার প্রস্তাবনা রেকমেন্ডেশন কি আসবে তার আগেই দেখা গেছে যে ইসি গঠন করা হয়ে গেছে। ফলে আসলেই আদৌ রিফরমেশন কমিশনের যে রিকমেন্ডেশন সেগুলোর কোনো বাস্তবায়ন ঘটবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সন্দিহান। তো এই ধরনের নির্বাচনমুখী চাপের কারণে কিন্তু অনেক দিকে ওই যেটা প্রশাসনের কথা বলেছি, মাঠ পর্যায়ে প্রশাসন ওভাবে চিন্তা করছে। তো নির্বাচনমুখী চাপ তো অবশ্যই আছে রাজনৈতিক দলগুলোর, এবং সেসব কারণে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় যে সকল আমাদের সংস্কার প্রস্তাবনা বলেন, আমাদের গণপরিষদ নির্বাচনের কথা বলেন, এই সকল ইস্যুতে রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে মুভ কম করছে। বাট আমরা যেহেতু আমরা নিজেদেরকে গণ অভ্যুত্থানের শক্তি বলি, আমরা যেহেতু বলি গণ অভ্যুত্থানের গর্ভ থেকে আমরা গড়ে উঠেছি, ফলে আমরা সবসময় এইসব দাবিতে মাঠে সরব অবস্থান বজায় রাখছি। এবং তরুণ প্রজন্ম যারা আছে, তরুণ প্রজন্ম আপনি দেখবেন যে তরুণ প্রজন্ম এখন পর্যন্ত সংস্কার প্রস্তাবনা নিয়ে, সংস্কারের এজেন্ডা নিয়ে, আমি গতকালও একটা র্যান্ডম ভিডিও দেখছি যেখানে একজন সাধারণ মানুষ, সাধারণ একজন তরুণ, তিনি বলছেন যে আমাদের এই সংস্কারগুলো না হলে কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে আমার কী হবে। নির্বাচন যে প্রয়োজন নেই এমনটা না, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তাদেরকেও অবশ্যই এই বিষয়ে ঔথ করতে হবে, শপথ করতে হবে জাতির সাথে, নাগরিকদের সাথে, যে তারা এই সংস্কার প্রস্তাবগুলোকে মানেন। সালাউদ্দিন সিফাত, আপনারা সরকারকে 15 দিন একটা আলটিমেটামও দিয়েছেন, 15 দিন প্রায় শেষ পর্যায়ে। আমরা দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। জানা যায় যে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। আমরা সরকারের পক্ষ থেকে কিন্তু উদ্যোগটা দেখছি না, বরঞ্চ তারা কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করছে। 15 দিনের আলটিমেটামের বিষয়টা বলে, এটা আসলে আমাদের কোনো যে ব্যক্তি সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক এই আসলে 15 দিন আলটিমেটাম দেওয়া হয়নি। আমাদের কোনো হয়তো একজন নেতৃত্ব, তিনি তার মতো করে ব্যক্তিগত উদ্যোগে এই কথাটা বলেছেন। তো ফলে আমাদের এই আলটিমেটাম প্রসঙ্গে এই হচ্ছে দলীয় সিদ্ধান্ত বলা হয়নি। আর দ্বিতীয়, আপনি যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বিভিন্ন দূতাবাস বলেন কিংবা আন্তর্জাতিক বিভিন্ন মহল বলেন, তাদের প্রচারণার কারণে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে কিনা, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে। তারা চিন্তা করছে এটা করলে তারা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক থাকবে কিনা, এই নিয়ে এক ধরনের তাদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিন্তু একটা বিষয় অত্যন্ত ক্লিয়ার, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে বসিয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা, বাংলাদেশের যে সকল খেটে খাওয়া মানুষ আছে, শ্রমিক আছে, তারা বাংলাদেশের জনগণ। আমি নাম নিচ্ছি না, বাট বিদেশি কোনো শক্তির মদদে এই অন্তর্বর্তীকালীন সরকার বসে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা, যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিনই বলেছিলেন, ছাত্ররা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা কি চায় সেটার উপর প্রাধান্য দিতে হবে। কে কি বললো, বাইরে থেকে কি বললে গণতান্ত্রিক হবে কিনা, একটা পার্টি
যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছে পিলখানায়, একটা পার্টি যারা বাংলাদেশের এই আলেম ওলামাদেরকে 5ই মে শাপলার এই যে চত্বর সেখানে গণহত্যা করেছে আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, একটা পার্টি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের উপর নির্মম নিপীড়ন চালিয়েছে, 2018 সালে স্কুল কলেজের বাচ্চাদের উপরে, স্কুল কলেজের শিশুদের উপরে তারা নির্মম নিপীড়ন চালিয়েছে, একটা পার্টি যারা 2024 এসে তারা এখানকার ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। এইটা তো কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে না, ইটস আ মাফিয়া পার্টি, এবং এরা একটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে। এখন এদেরকে আপনি ডেমোক্রেটিক পার্টি হিসাবে তুলনা করবেন কিনা, ডেমোক্রেটিক পার্টি হিসেবে তুলনা করার কোনো সুযোগ নাই। কোন পলিটিক্যাল এটা পার্টি আসলে রাজনৈতিক দল কিনা সেটি নিয়েই তো প্রশ্ন আছে। ফলে 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 কে কি বললো, আন্তর্জাতিক মহল এটাকে ডেমোক্রেটিক পার্টি বললো কিনা, সুতরাং এটার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলে বা নিবন্ধন বাতিল করলে ডেমোক্রেসির চর্চা হবে কিনা, এগুলো অত্যন্ত অমূলক প্রশ্ন। এগুলো আমরা মনে করবো অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে একমত হতে হবে। আওয়ামী লীগ যখন ইতিপূর্বে একদলীয় শাসন কায়েম করেছে, বাকশাল কায়েম করেছে, এবং সেনাবাহিনীর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু এরপর যখন সে পুনর্বাসিত হয়ে সে কি বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক কোনো চর্চা উপহার দিতে পেরেছে? পারে নাই। বাংলাদেশের মানুষকে সে উপহার দিয়েছে শাপলার গণহত্যা, বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে পিলখানার হত্যাকাণ্ড, বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড। এত কিছুর পরেও আমরা যদি মনে করি আওয়ামী লীগ গুড আওয়ামী লীগের কোনো ব্যাপার নাই। ফ্যাসিবাদ ইটসেলফ ফ্যাসিবাদী মানেই তো খারাপ, কর্তৃত্ববাদ মানেই তো খারাপ। এখানে আবার গুড কর্তৃত্ববাদ, ব্যাড কর্তৃত্ববাদ, গুড ফ্যাসিবাদ, ব্যাড ফ্যাসিবাদ বলে কোনো কিছু নাই। তাদের যে আওয়ামী মতাদর্শটা মুজিববাদী যে আদর্শ, ভাবাদর্শ, এই পাটাতনে যারাই গড়ে উঠবে, যে সকল লোকজনই গড়ে উঠবে, যে পার্টিটাই গড়ে উঠবে, এটা দিন শেষে আমাদেরকে ফ্যাসিবাদী প্রকল্পই সার্ভ করবে। সুতরাং এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে, এই ব্যাপারে চিন্তা করতে আলাদা কোনো যদি কিন্তু তথাপি অথবা এই ধরনের কোনো কিছু যাওয়ার কোনো প্রয়োজন নাই। ডেমোক্রেটিক থাকবো কি থাকবো না এই ধরনের ইন্টারন্যাশনাল কোনো চাপ ফিল করার প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ কি বলে, বাংলাদেশের জনগণ কি বলে, সেদিকে তাকিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসিশন নিতে হবে।